হ্যালো। আচ্ছা, তাহলে আজকে আমরা কি শুরু করবো? আজকে আমরা ক্রোমোজোম শুরু করবো। ঠিক আছে, এই চ্যাপ্টারের সব থেকে মানে আজকে থেকে একটু কঠিন পড়া শুরু হবে। আস্তে আস্তে যত গভীরে যাব তত আরো কঠিন মনে হবে। যদি কেন কঠিন মনে হবে? যদি তুমি না বুঝো, না বুঝতে গেলে এগুলো সব কঠিন মনে হবে, ঠিক আছে, কিন্তু বুঝলে এগুলোর থেকে মজার কিছু নেই। তবে মজার জিনিস হবে যে ডিএনএ তে যখন যাব, বাট ক্রোমোজোমে আপাতত মানে মজার জিনিস একটু কম, বাট একটু কঠিন জিনিস আছে, বাট বুঝতে হবে, এগুলো বুঝলে সহজ হয়ে যাবে। ঠিক আছে? আর আরেকটা কথা আমি তো চেষ্টা করি যে একদম ক্লিয়ার কাট বুঝাইতে, যেন একদম কোনো কনফিউশন না থাকে কোনো ব্যাপারে। আর ক্রোমোজোম টপিকটা অনেক বড়। এটা অনেক বড়। এটা কখনো আমার হিউম্যান বিং এর পক্ষে কখনো এক ক্লাসে নেওয়া সম্ভব না। এক ক্লাসে যদি নিতে চাই আমার ৩ ঘন্টা ক্লাস নেওয়া লাগবে। এখন আমারও পরীক্ষা চলতেছে, ঠিক আছে? তো ৩ ঘন্টা ক্লাস নেওয়া পসিবল না, তবে আমি অনেকটুক টানার চেষ্টা করবো। বুঝাতে পারছি? আর এই চ্যাপ্টারের উপর আরো মিনিমাম ২ ক্লাস লাগবে, কারণ একটা চ্যাপ্টার যখন শেষ করতেছি এটা প্রপারলি শেষ করব। ঠিক আছে, আধা আধা শেষ করে কোনো লাভ নেই। আচ্ছা, তাহলে আমরা কথা না বাড়াই শুরু করে দিই। তাহলে আজকে আমাদের পড়া কি? একটু দাঁড়াও। ওকে, আজকে আমাদের পড়া হচ্ছে ক্রোমোজোমের উপর। ক্রোমোজোম। ওকে। আচ্ছা, ক্রোমোজোম জিনিসটা কি এগুলো তো আমরা আশা করি ক্লাস 8-9 থেকে জানি। তবে আমাদের কিছু টার্ম পড়া লাগবে, এখন ক্রোমোজোম নিয়ে ডিটেলস পড়া লাগবে। প্রথম কথা হচ্ছে আমাদের একটা টার্ম পড়া লাগবে যে আদি ক্রোমোজোম মানে কি। আদি ক্রোমোজোম মানে কি? আদি হ্যাঁ, ওকে, লেখা বৃষ্টি হচ্ছে। আচ্ছা, আদি ক্রোমোজোম মানে কি? আদি ক্রোমোজোম। ওকে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা বোঝার জন্য আমাদের প্রকৃত ক্রোমোজোমের গঠন জানা লাগবে, তাই না? প্রকৃত ক্রোমোজোমের গঠন জানা লাগবে। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস লিখেছি, প্রকৃত ক্রোমোজোমটা কি? প্রকৃত ক্রোমোজোমটা কি? প্রকৃত ক্রোমোজোম বুঝলে তো আদি ক্রোমোজোম বুঝবো, তাই না? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে একটা প্রকৃত ক্রোমোজোম দেখতে কেমন হয় ভাইয়া? একটা প্রকৃত ক্রোমোজোম দেখতে এরকম হয়। কেন এরকম হয় এগুলো আস্তে আস্তে আমরা এই ক্লাসে সব ডিটেলস পড়ালেখা করবো। ক্রোমোজোম দেখতে এরকম হয়, আপাতত এটা জেনে রাখ। আর এখানে কি থাকে? এখানে ডিএনএ সুতা থাকে, ডিএনএ সুতাগুলো প্যাঁচা প্যাঁচা ক্রোমোজোম তৈরি করে, এগুলো তো আমি বলছিলাম। হ্যাঁ, এগুলা আসলে আর মাঝখানে একটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার কি এগুলোও বলবো, ঠিক আছে? আর প্যাঁচা প্যাঁচা সৃষ্টি করে, ক্রোমোজোম সৃষ্টি করে। তো প্রকৃত ক্রোমোজোমে কি শুধু ডিএনএ প্যাঁচানো অংশটা পাওয়া যায়? আর কি কি পাওয়া যায় ভাইয়া? আর হচ্ছে যে এখানে কিছু প্রোটিন পাওয়া যায়। এই যে এখানে কিছু প্রোটিন পাওয়া যায়, এই যে এই জায়গায় প্যাঁচগুলা খাইছে না, এই জায়গায় এই প্যাঁচ প্যাঁচ অঞ্চলগুলোতে কিছু প্রোটিন পাওয়া যায়। এই প্রোটিনগুলোর নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। এই প্রোটিনগুলোর নাম কি ভাইয়া? হিস্টোন প্রোটিন। তার মানে প্রকৃত ক্রোমোজোমে অ্যাকচুয়ালি কি কি থাকে? প্রকৃত ক্রোমোজোমে অ্যাকচুয়ালি কি কি থাকে ভাইয়া? প্রকৃত ক্রোমোজোমে আমরা ইজিলি দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি থাকে হিস্টোন প্রোটিন। আর কি থাকে? আর থাকে ডিএনএ। আর হচ্ছে প্যাঁচানো ডিএনএ, তাই না? তাহলে আদি ক্রোমোজোম মানে কি? আদি ক্রোমোজোম মানে হচ্ছে যে এখানে শুধু হিস্টোন থাকবে না, হিস্টোন থাকবে না, হিস্টোন থাকবে না। আর হিস্টোন থাকবে না মানে কি? হিস্টোন গুলো কোন জায়গায় আছে? যে জায়গায় ডিএনএ প্যাচ খাইছে সেই জায়গায় আমি শুধু দুই তিনটে হিস্টোন রাখছি, কিন্তু হিস্টোন তো আসলে অনেকগুলা। এগুলো আস্তে আস্তে আমরা স্ট্রাকচার গুলো যখন পড়বো, আমরা ডিটেলসে পড়বো, তখন বুঝতে পারবে। এখন আপাতত ট্রেলার জেনে রাখ। হ্যাঁ। আচ্ছা, হিস্টোন থাকবে না, হিস্টোন না থাকলে কি ডিএনএ প্যাচ প্যাচ অবস্থায় থাকবে? ডিএনএ তো হিস্টোনকে প্যাচা প্যাচায় প্যাচ অবস্থাটা সৃষ্টি করে। যেহেতু হিস্টোন থাকবে না, ডিএনএ প্যাচানো অবস্থায় থাকবে না। ডিএনএ কি থাকবে না? প্যাঁচানো অবস্থায় প্যাঁচানো অবস্থায় থাকবে না। ওকে, ক্রস চিহ্ন দিয়ে এটা বুঝিয়ে দিলাম, ডিএনএ প্যাঁচানো অবস্থায় থাকবে না, কারণ আজকে অনেক অনেক কথা লিখতে হবে। হ্যাঁ। এখন ডিএনএ কোন জায়গায় প্যাঁচানো অবস্থায় থাকে না? আদি কোষে, মনে আছে? আদি কোষে, আদি কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না? সুগঠিত নিউক্লিয়াস থাকে না? আর ডিএনএ থাকে কোথায়? নিউক্লিয়াসের ভিতর। হ্যাঁ, সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আর নিউক্লিয়াস যেহেতু থাকে না, তার মানে ডিএনএটা কি কোষের মধ্যে ছড়ানো অবস্থায় থাকবে না? তাই ডিএনএ কোষে ছড়ানো অবস্থায় থাকে, প্যাঁচানো অবস্থায় থাকে না। ঠিক আছে? সে ডিএনএ ছড়ানো অবস্থায় থাকে। আশা করি বুঝতে পারছি জিনিসটা।
ছড়ানো থাকে আদি কোষে। ডিএনএ থাকে কোথায়? নিউক্লিয়াসের ভিতরে, যে নিউক্লিয়াসের ভিতর ডিএনএ। এখন নিউক্লিয়াসই নেই, তো নিউক্লিয়াস না থাকলে ডিএনএ প্যাঁচানো অবস্থায় কেন থাকবে? ডিএনএ এবার ইয়ার অবস্থায় কোষের ভিতর ছড়াই ছিটে থাকে, কিন্তু বৃত্তাকারে ছড়াই ছিটে থাকে, কারণ আদি কোষে বৃত্তাকারে থাকে, বলছি না? ডিএনএ বৃত্তাকার। আশা করি বুঝতে পারছি। তাহলে আদি ক্রোমোজোম টার্মটা বুঝতে পারলাম। তাহলে এখানে আমি ফরওয়ার্ড করতেছি, আজকে অনেক পড়া। আরেকটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, মানবদের 46টা ক্রোমোজোম থাকে, এটা তো আর বলার কিছু নেই, ঠিক আছে? এটা একটা আজকে কাছে ফাঁকে ফাঁকে একটা একটা ইনফো ঢুকাই দিব, ঠিক আছে? মানব কোষে 46টা কি থাকে? ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম থাকে, আর জোড়া হিসেব করলে কত? 23 জোড়া, ঠিক আছে? 23 জোড়া। ওকে, এখন যে ক্রোমোজোম নিয়ে স্টাডি করব, এই ক্রোমোজোম নিয়ে স্টাডি আমরা এখন শুরু করব। আচ্ছা, এখানে আমি একটা টেন, ওকে, এখন আমরা স্টাডি করব ক্রোমোজোম নিয়ে। কি কালার দিলে হয়? যে লাল কালার দিলে কি তাহলে ফুটবে? ক্রোমোজোম, ঠিক আছে? এটা নিয়ে আজকে আমরা স্টাডি করব, কি কি ইনফরমেশন আমরা পাই। প্রথম কথা হচ্ছে ক্রোমোজোম মানে কি? ক্রোম শব্দের অর্থ কি? গত ক্লাসে বুঝছি। ক্রোম শব্দের অর্থ রং। ক্রোম শব্দের অর্থ কি? রং। আর বায়োলজিতে সোম মানে কি? দেহ। বায়োলজিতে সোম মানে কি? দেহ। তার মানে রং ধারণকারী কোন একটা দেহ হবে, ঠিক আছে? এটা গত ক্লাসে বলছিলাম। হ্যাঁ, কারণ আর দেখ, ক্রোমোজোমকে যদি আমরা মাইক্রোস্কোপের নিচে রাখি, এটা কোনো কালার থাকে না নরমালি, এটা পানির মতন কালার। কিন্তু আমরা যখনই কোনো রং মিশাবো, এটা লাল রং মিশালে এটা লাল রং ধারণ করে ফেলবে, নীল রং মিশালে নীল রং ধারণ করে ফেলবে, কারণ পানির মতন। পানিকে যে পাত্রে রাখো সেই পাত্রে রং ধারণ করে, পানির উপর যে রং দিবা সেই রঙই পানির মধ্যে ছড়িয়ে পানি সেই রং ধারণ করবে, তাই না? ওকে, তার মানে এটা হচ্ছে ক্রোমোজোম নিয়ে প্রথম একটা কথা, রং ধারণকারী দেহ, ধারণকারী দেহ। আচ্ছা, এইটা গেল একটা কথা। আরেকটা কথা হচ্ছে যে ক্রোমোজোমের সংজ্ঞা মুখস্থ, আসলে কোনো কোনো কিছুরই সংজ্ঞা মুখস্থ করবি না, বুঝে বুঝে করবি। ক্রোমোজোমের কিছু কিওয়ার্ড গুলো মুখস্থ রাখবি, কিওয়ার্ড গুলো মুখস্থ রাখলে তুই নিজেই সংজ্ঞা বানায় বানায় লিখতে পারবি। তাহলে প্রথম কিওয়ার্ড, হ্যাঁ, কিওয়ার্ড গুলো কি কি দেখি। প্রথম কিওয়ার্ড হচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত, ঠিক আছে? নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত। আজকে আমি যতটুকু ক্লাস নিব, অতটুকু ক্লাস নেওয়ার পর লাস্টে যে বুঝবে আমি কেন আসলে এক ক্লাসে শেষ করতে পারিনি, ঠিক আছে? আজকে যে এত বড় পড়াগুলো ব্রেনে প্রসেস করতে করতে দেখবি যে অনেক জিনিস যাবে গা, ঠিক আছে? নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত, এটা হচ্ছে প্রথম কিওয়ার্ড, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে অনুলিপন ক্ষমতা সম্পন্ন। প্রতিটা ক্রোমোজোম অনুলিপন ক্ষমতা সম্পন্ন। অ্যাকচুয়ালি ক্রোমোজোম কি নিয়ে গঠিত? মেইনলি তো ডিএনএ নিয়ে গঠিত, তাই না? আচ্ছা, তাহলে ক্রোমোজোম কি হবে? অনুলিপন ক্ষমতা সম্পন্ন। কেন? কারণ ক্রোমোজোম তো মেইনলি ডিএনএ দ্বারা গঠিত, আর ডিএনএ কি হতে পারে? নিজের কপি নিজে তৈরি করতে পারে। ডিএনএ রেপ্লিকেশন যখন পড়াবো তখন কিভাবে কপি তৈরি করে এটা বলবো আর কি, ঠিক আছে? তার মানে কি অনুলিপন ক্ষমতা সম্পন্ন। ওকে, আচ্ছা, তাহলে কি কি পাইছি? প্রথম কথা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত, অনুলিপন ক্ষমতা সম্পন্ন। অনুলিপন ক্ষমতা সম্পন্ন মানে কি? নিজের একটা হুবহু কপি আরেকটা তৈরি করতে পারে, ঠিক আছে? ডুপ্লিকেট তৈরি করতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে এটাকে সংক্ষেপে কি আরেকটা নামে ডাকা হয়, ক্রোমোজোমকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে যে, আচ্ছা, অনুলিপন ক্ষমতা সম্পন্ন। তারপর হচ্ছে কি? নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। ক্রোমোজোম আবার কি দ্বারা গঠিত? নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। এখন নিউক্লিয় প্রোটিন দ্বারা কি আমি বলতেছি? নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। আচ্ছা, আমরা কি এটা জানি না যে ডিএনএ আরএনএ কে নিউক্লিক অ্যাসিড বলে? ওখান থেকে নিউক্লিয় ওয়ার্ডটা আসছে, এখানে নিউক্লিয় বলতে বোঝাচ্ছে ডিএনএ, হ্যাঁ। আর প্রোটিন ওয়ার্ডটা আসে হিস্টোন প্রোটিন, কারণ ডিএনএ এর উপর হিস্টোন প্রোটিন থাকে বলে, মানে হিস্টোন প্রোটিনকে পেঁচা পেঁচা যে স্ট্রাকচারটা গঠিত হয়, ডিএনএ যে স্ট্রাকচারটা গঠিত হয়, এটাই তো ক্রোমোজোম, তাই না? তাহলে এখানে নিউক্লিয় আসছে নিউক্লিক অ্যাসিড ডিএনএ থেকে, মানে ডিএনএ তো এক ধরনের নিউক্লিক অ্যাসিড, তাই না? আর প্রোটিন হচ্ছে এখানে বোঝাচ্ছে হিস্টোন প্রোটিন। এখানে প্রোটিন বলতে কি বোঝাচ্ছে? হিস্টোন প্রোটিন। হিস্টোন মানে এখানে ওকার হবে, এখানে অবশ্যই হিস্টোন প্রোটিন, ঠিক আছে? হিস্টোন প্রোটিন। আশা করি বুঝতে পারছি। ওকে, তারপর ক্রোমোজোমকে বংশগতির ধারক ও বাহক বলা হয়। কেন বংশগতির ধারক ও বাহক বলা হয়? কারণ ও ডিএনএ দ্বারাই গঠিত, আর ডিএনএ এর মধ্যে তো সব জেনেটিক কোড গুলা থাকে, ঠিক আছে? যেগুলোদের আমাদের বৈশিষ্ট্য নির্ধারিত হচ্ছে,
ঠিক আছে? তো এই ডিএনএটাই তো আমাদের সন্তানেদের মধ্যে যাবে। তার মানে কি বংশগতির ধারক ও বাহক বলা হয় ক্রোমোজোমকে। ঠিক আছে? ক্রোমোজোমকে তার মানে কি বলা হচ্ছে? বংশগতির ধারক ও বাহক। ওকে? আর এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে সাটন ও ববেরি বলছে। এই কথাটা কে বলছে? সাটন ও ববেরি বলছে। আর এটা একটা এমসিকিউর জন্য 5 স্টার। আচ্ছা, ক্রোমোজোমে আরেকটা জিনিস ঘটে। ক্রোমোজোমে কি হয়? মিউটেশন ঘটে। ক্রোমোজোমে কি হয়? ক্রোমোজোমে হচ্ছে মিউটেশন হয়। মিউটেশন মানে কি ভাইয়া? মিউটেশন ঘটে। আচ্ছা, মিউটেশন মানে কি? এই জিনিসটা একটু বুঝিয়ে দিই। ঠিক আছে? আচ্ছা, ডিএনএ কি ডাবল স্ট্র্যান্ডেড না? ডাবল স্ট্র্যান্ডেড প্যাঁচানো অবস্থায় থাকে। তো এখন আমি ডিএনএটাকে জাস্ট বুঝার সুবিধার্থে এভাবে আঁকতেছি আরকি। এটা একটা স্ট্র্যান্ড, উপরে একটা স্ট্র্যান্ড, নিচে একটা স্ট্র্যান্ড। ঠিক আছে? তো এই ডিএনএর মধ্যে নাইট্রোজেন ঘটিত ক্ষার থাকে না? নাইট্রোজেন ঘটিত ক্ষার। এই যে এ, এর বিপরীতে কি বসে? টি। এটা একটা বন্ড তৈরি করে। তারপর হচ্ছে জি থাকে, জি এর পরিবর্তে কি বসে? সি বসে। হ্যাঁ? আচ্ছা। তারপর হচ্ছে আচ্ছা, এগুলো আমি একটু অন্য কালার দিয়ে আঁকি, তাহলে দেখতে সুন্দর লাগবে। এর পরিবর্তে কি বসে? টি বসে। বন্ড গঠন করে। জি এর পরিবর্তে কি বসে? সি বসে। ঠিক আছে? তার মানে কি সি এর পরিবর্তে জি বসবে বা টি এর পরিবর্তে এ বসবে। ওকে? তো এটা ধর একটা সিকোয়েন্স। ডিএনএ তে এরকম অনেকগুলো সিকোয়েন্স থাকে। পুরা ডিএনএ জুড়ে তো এরকম সিকোয়েন্স থাকে নাইট্রোজেন গঠিত। এই যে এ, টি, জি, সি, এ, টি, সি, জি, এরকম পুরো অংশ জুড়ে তো এরকম সিকোয়েন্স থাকে, তাই না? পুরো অংশ জুড়ে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই সিকোয়েন্স গুলো তো একটা নির্দিষ্ট প্রোটিন কোড করে। প্রতি ৩টা সিকোয়েন্স একটা অ্যামিনো অ্যাসিড কোড করে। একটা অ্যামিনো অ্যাসিড কোড করে। ঠিক আছে? এরকম পার্শ্ববর্তী আরো ৩টা আরো অ্যামিনো অ্যাসিড কোড করবে। এরকম অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে জোড়া লেগে একটা আল্টিমেটলি কি হয়? প্রোটিন তৈরি হয়। ঠিক আছে? প্রোটিন তৈরি কেমনে কোড করে, কিভাবে হয় প্রোটিন তৈরি, এগুলো হচ্ছে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন যখন পড়াবো তখন প্রোটিন তৈরি আপাতত এটা জেনে রাখ। এখন মিউটেশন মানে কি জানোস? মিউটেশন মানে হচ্ছে কোনো কারণে এই জিটা যদি পরিবর্তিত হয়ে এই জিটার কোনো কারণে, এটা হইতে পারে কোনো ইউভি রেডিয়েশন পড়ছে, হ্যাঁ, তারপর হচ্ছে কোনো কারণে কেমিক্যাল ইউজ করছি বা কোনো ধরনের এই মানে বডি থেকে এমন কিছু কেমিক্যালি চেঞ্জ আসছে বা কেমিক্যাল মিউটেজেন, মিউটেজেন এখন বুঝবি না। হ্যাঁ, কিছু কেমিক্যাল পদার্থ আছে যেগুলো জি কে চেঞ্জ করে দিয়ে কি এনে দেয়? ধর জি এর পরিবর্তে এ নিয়ে আসছে আর সি এর পরিবর্তে টি নিয়ে আসছে। টি নিয়ে আসছে। কোথায় গেল ভাইয়া? এখানে পরিবর্তে কি নিয়ে আসলে, এখানে পরিবর্তে টি নিয়ে আসছে। এখন তুই আমাকে বল, একটু আগে এখানে সিরিয়ালে ছিল এ জি, এই জায়গায় জি ছিল একটু আগে এ জি সি, তাহলে এ জি সি এক ধরনের অ্যামিনো অ্যাসিড কোড করতো। এখন এটা হয়ে গেছে এ এ সি, তাই না? এ এ সি। এটা আরেক ধরনের অ্যামিনো অ্যাসিড কোড করবে না? এটা যদি আরেক ধরনের অ্যামিনো অ্যাসিড কোড করে, আরেক ধরনের অ্যামিনো অ্যাসিড কোড করে, তখন একটা অ্যামিনো অ্যাসিড চেঞ্জ হওয়ার কারণে প্রোটিনটাও চেঞ্জ হয়ে যাবে না? প্রোটিনটা চেঞ্জ হয়ে যাবে না? তখন কি আর সেম প্রোটিন তৈরি হবে? যে প্রোটিনটা আমাদের বডির জন্য দরকার ছিল নর্মাল সিকোয়েন্সে যেটা মিলে, হুম, তখন সেটা হবে না। তো তাইলে এখন কি হবে? প্রোটিন চেঞ্জ হয়ে গেছে, এটা কি বডির জন্য ভালো? একটা নতুন ধরনের ফাংশন পাবো না বডিতে? আমাদের সবকিছু আচার আচরণ যত ধরনের ফাংশন এগুলো প্রোটিন নির্ধারণ করে, আমি বলছিলাম না? এবং প্রোটিনই চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি এটা খারাপ হই আমাদের বডির জন্য খারাপ হতে পারে। তার কিছু কিছু ক্ষেত্রে এটা আবার ভালো কাজও করে ফেলতে পারে, কিছু কিছু ক্ষেত্রে, বাট মেইনলি এটা খারাপ কাজ করে বডির জন্য। এখন তোর মনে হতে পারে আমি সিকোয়েন্সটা সবসময় উপরের সিরিয়ালটা কেন বলছি, নিচের সিরিয়ালটাকে কেন বলি নাই? হ্যাঁ, আচ্ছা, নিচের সিরিয়ালটাকে কেন বলি নাই এগুলো এখন বুঝবি না, মেইনলি এখন বলে দিই। আচ্ছা, হালকা করে বলে দিই, এই ডিএনএ থেকে আলটিমেটলি একটা এমআরএনএ তৈরি হয়। একটা এমআরএনএ, এমআরএনএ মানে কি এক ধরনের আরএনএ, একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড, আলটিমেটলি একটা সিঙ্গেল স্ট্র্যান্ডটাই থাকে, ডবল স্ট্র্যান্ড থাকে না, ওই সিঙ্গেল স্ট্র্যান্ডটাই কোড কোড হয়। এখন সিঙ্গেল স্ট্র্যান্ড কেমনে তৈরি হয় এটা আমি তোকে বলবো। ঠিক আছে? আচ্ছা, বলে দিই সিঙ্গেল স্ট্র্যান্ডটা কেমনে তৈরি হয়। তো এমআরএনএটা তৈরি হবে, এই দুইটার মধ্যে যে কোনো একটাকে টেমপ্লেট হিসেবে ধরবে। তোর নিচেরটাকে টেমপ্লেট হিসেবে ধরছে। তো এমআরএনএ যখন তৈরি হবে, এই জায়গায় যখন এমআরএনএ সুতা তৈরি হবে, এমআরএনএ সুতাটা টি এর পরিবর্তে এ বসাবে না? কারণ টি এর সাথে এ বাইন্ড করে।
এখানেও টি এর পরিবর্তে কাকে বসাবে? এ বসাবে। জি এর পরিবর্তে কাকে বসাবে? সি বসাবে। উপরের স্ট্র্যান্ডটা আর এমআরএর স্ট্র্যান্ডটা এখন দেখতে অনেকটা একই না? সবসময় মনে রাখবে এমআরএর যেটা তৈরি হয় এটা যাকে টেমপ্লেট হিসেবে ইউজ করতেছে তার বিপরীত স্ট্যান্ডের মতন হুবহু ওইটাই হয়, জাস্ট সিঙ্গেল স্ট্যান্ডে পরিণত হয়, এটাই। বুঝতে পারছি? আচ্ছা, এগুলো যখন ডিটেলস পড়াবো তখন, বাট আশা করি মিউটেশন জিনিসটা কি বুঝতে পারছি। মিউটেশনে একটু বেশি টাইম সময় গেছে, আজকে অনেক পড়াবো তো। আচ্ছা, এখন কিছু তোর তোর জন্য বাড়ি কাজ, ঠিক আছে? বিজ্ঞানীদের নাম এই ক্ষেত্রে প্রচুর 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 ইম্পর্টেন্ট। 4টা বিজ্ঞানীর নাম বলতেছি, ওরা বই দেখে আসলে পড়ে ফেলবে ওরা কি করছে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে কার্ল নাগেলি। প্রথম কথা হচ্ছে কি? কার্ল নাগেলি। তারপর হচ্ছে কি? তারপর হচ্ছে যে স্ট্রাসবার্গার। স্ট্রাস বার্গার। ও মনে হয় বেশি বার্গার খাইতো, তা না, ওর মার নাম, ও মা মনে হয় ওর নাম বার্গার রাখছে, ঠিক আছে? এরপর হচ্ছে কি ওয়াল্টার ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং। এগুলো বইতে দেওয়া আছে, ও বিজ্ঞানীগুলো কি কি করছে, এদের কাজগুলো তোরা মানে পড়তে হবে, মানে 5 স্টার। এগুলো হচ্ছে 5 স্টার। এগুলো হচ্ছে কি 5 স্টার। কারণ আমি যদি এখন মুখস্থ জিনিসে পড়াই, এটা আসলে লিখে লিখে পড়ালে অনেক সময় যাবে, আজকে অনেক পড়া। তারপর হচ্ছে কি ওয়ালডায়ার। ওয়ালডায়ার, ঠিক আছে? এই বিজ্ঞানীরা ক্রোমোজোম সম্পর্কে নানা কথা বলছে, এই কাকে কি কথা বলছে এগুলা মুখস্থ। ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোম সম্পর্কে, ক্রোমোজোম সম্পর্কে এদের মতামত, এদের মতামত মুখস্থ। বুঝতে পারছি? ক্রোমোজোম সম্পর্কে এদের মতামত মুখস্থ। তবে একটা বিজ্ঞানীর ক্রোমোজোম নিয়ে একটা কথা বলছে, যেটা আমাদের আলাদা করে মুখস্থ করতে হবে, সেজন্য এটা আমি এক্সট্রা ইনফরমেশন হিসেবে আমি লিখে দিচ্ছি। তার নাম হচ্ছে যে থিওফাইলাস। থিওফাইলাস, থিওফাইলাস পেইন্টার। ঠিক আছে, থিওফাইলাস পেইন্টার সর্বপ্রথম মানব কোষে ক্রোমোজোম সংখ্যা আবিষ্কার করছে। মানব কোষে যে 23 জোড়া ক্রোমোজোম থাকে বা 46 ক্রোমোজোম থাকে, এটা কে আবিষ্কার করছে? থিওফাইলাস পেইন্টার। ঠিক আছে, সর্বপ্রথম মানব কোষে ক্রোমোজোম সংখ্যা আবিষ্কার করেন। ওকে, আবিষ্কার করেন। বুঝতে পারছি আশা করি। আচ্ছা, তারপর হচ্ছে কি ক্রোমোজোম সংখ্যা। এখন আমরা পড়বো ক্রোমোজোম সংখ্যা, ঠিক আছে? এগুলো এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ক্রোমোজোম সংখ্যা। ক্রোমোজোম সংখ্যা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ফানবর্গীয় উদ্ভিদে, ফানবর্গীয় উদ্ভিদে, ঠিক আছে? ফানবর্গীয় উদ্ভিদ বলতে কি বুঝি জানোস? এই যে আমাদের গ্রাম অঞ্চলে ঝোপঝাড় আছে না, ঝোপঝাড়ের মধ্যে কিছু সবুজ সবুজ শাক দেখা যায় না, ওই সবুজ সবুজ শাকগুলো হচ্ছে ফানবর্গীয় উদ্ভিদ, ঠিক আছে? ফানবর্গীয় উদ্ভিদের মধ্যে একটা ফানবর্গীয় উদ্ভিদ আছে যার বৈজ্ঞানিক নাম হচ্ছে, বৈজ্ঞানিক নামগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে বলতে এমসিকিউ দেখলে যেন, অপশন দেখলে যেন বুঝোস, প্রথম 2 ওয়ার্ড দেখলে যেন বুঝোস এটা ফানবর্গীয় উদ্ভিদ ছিল, ঠিক আছে? ওফিও, ওফিওগ্লোসাম, ওফিওগ্লোসাম, কি বলে, রেটিকুলাটাম, ঠিক আছে? এখানে হচ্ছে যে সবচেয়ে বেশি ক্রোমোজোম পাওয়া গেছে, 1200 ক্রোমোজোম পাওয়া গেছে, 1200 সংখ্যক, 1200 সংখ্যক পাওয়া গেছে, যেটা হচ্ছে কি সর্বোচ্চ, যেটা হচ্ছে কি সর্বোচ্চ। বুঝতে পারছি? আচ্ছা, ফানবর্গীয় উদ্ভিদে সর্বোচ্চ পাওয়া গেছে। এরপর হচ্ছে যে প্রাণীর মধ্যে, প্রাণীর মধ্যে, প্রাণীর মধ্যে হচ্ছে যে রেডিওলারিয়া জাতীয় প্রোটোজোয়া, রেডিওলারিয়া জাতীয় প্রোটোজোয়া, রেডিওলারিয়া জাতীয় প্রোটোজোয়া, ঠিক আছে? রেডিওলারিয়া জাতীয়, কি বলছে, রেডিওলারিয়া জাতীয় প্রোটোজোয়া। এখানে হচ্ছে সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোম পাওয়া গেছে, সেটা হচ্ছে কি 1600। 1600, বুঝতে পারছি? সর্বোচ্চ। আর একটা রেডিওলারিয়া জাতীয় প্রোটোজোয়া মানে এটার নাম কি, এটার নাম কি?
এটার একটা নাম হচ্ছে যে একটা উদাহরণ হচ্ছে যে অওলা অওলা সান্তা, ঠিক আছে, অওলা সান্তা। ওকে, অওলা সান্তা নামে একটা রেডিউলারিয়া জাতীয় প্রোটোজোয়া আছে যার হচ্ছে 16 সংখ্যক ক্রোমোজোম আছে। ঠিক আছে, এগুলো এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, এগুলো 5 স্টার এমসিকিউর জন্য, 5 স্টার এমসিকিউর জন্য। ওকে, আচ্ছা, এখানে প্রোটোজোয়া মানে কি, এটা একটা প্রশ্ন আসতে পারে, প্রোটোজোয়া মানে কি। প্রোটোজোয়া মানে কি একটু পরে বলতেছি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে পুষ্পক উদ্ভিদে, পুষ্পক উদ্ভিদে সর্বনিম্ন ক্রোমোজোম থাকে। পুষ্পক উদ্ভিদে, পুষ্পক উদ্ভিদে, উদ্ভিদের মধ্যে সবচেয়ে বেশি ক্রোমোজোম থাকে, তার মানে ফানবার্গীয়তে। আর সর্বনিম্ন থাকে পুষ্পক উদ্ভিদে। সর্বনিম্ন, সর্বনিম্ন সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে মাত্র 506 থেকে 530, সরি 506 থেকে 530 বলতেছি, সরি সরি, ইয়া সর্বনিম্ন না, চারটা, চারটি থাকে, চারটি ক্রোমোজোম থাকে, চারটি ক্রোমোজোম থাকে। চারটি ক্রোমোজোম হচ্ছে কত, ইয়া, আর কোন পুষ্পক উদ্ভিদে, হ্যাপ্লো, এগুলো মুখস্থ করতে হবে, কিছু করার নেই, মানে অপশন দেখলে যেন বুঝোস। হ্যাপ্লো প্যাপাস, হ্যাপ্লোপাপাস কি ছিল, গ্রাসিলিস, হ্যাপ্লোপাপাস গ্রাসিলিস। ওকে, আচ্ছা, এইবার হচ্ছে যে পুষ্পক উদ্ভিদের মধ্যে আবার আছে, পুষ্পক উদ্ভিদের মধ্যে আবার দেখা যায় যে 506 থেকে 530টা ক্রোমোজোম দেখা যায়, 506 থেকে 530টা ক্রোমোজোম দেখা যায় কোন কোন পুষ্পক উদ্ভিদে, কোন পুষ্পক উদ্ভিদে, পোয়া, পোয়া লিটারোসা, লিটারোসা, পোয়া লিটারোসাতে 506 থেকে 530 ক্রোমোজোম দেখা যায়, 530 ক্রোমোজোম দেখা যায়, যেটা পুষ্পক উদ্ভিদের জন্য কি সর্বোচ্চ। আশা করি বুঝতে পারছি, পুষ্পক উদ্ভিদের জন্য সর্বোচ্চ আছে। পুষ্পক উদ্ভিদ মানে কি বুঝে, যে উদ্ভিদে ফুল ফল হয়, একদম ক্লিয়ার কাট বুঝিয়ে দিচ্ছি, আর একদম বেসিক থেকে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে প্রোটোজোয়া মানে কি, প্রোটোজোয়া মানে কি, প্রোটোজোয়া, প্রোটোজোয়া মানে হচ্ছে যে এককোষী জীব। প্রোটোজোয়া মানে কি ভাই, প্রোটোজোয়া মানে হচ্ছে যে এককোষী জীব, এই যে একটা মাত্র কোষ, এটা তার নিউক্লিয়াস, ব্যাস। প্রোটোজোয়া মানে কি, এককোষী, এককোষী, এককোষী জীব, ঠিক আছে। আচ্ছা, কয়েকটা প্রোটোজোয়ার উদাহরণ কি, প্রোটোজোয়ার উদাহরণ হচ্ছে অ্যামিবা, অ্যামিবা, তারপর হচ্ছে যে অ্যান্টামোয়েবা, অ্যান্টামোয়েবা, হিস্টোলাইটিকা। ওকে, এই যে অ্যান্টামোয়েবা হিস্টোলাইটিকা, এটা হচ্ছে আমাদের দেহে আমাশয় সৃষ্টি করে, আমাশয়। আচ্ছা, আমাশয় আর ডায়রিয়ার মধ্যে পার্থক্য কি, ডায়রিয়া হচ্ছে পাতলা পায়খানা হবে, কিন্তু পাতলা পায়খানার সাথে কোনো রক্ত যাবে না, কিন্তু আমাশয় মানে কি, পাতলা পায়খানা হবে, পাতলা পায়খানার সাথে আবার কি রক্ত যাবে, এটা হচ্ছে কি আমাশয়। আশা করি বুঝতে পারছি। ওকে, এখন মানবদেহে ক্রোমোজোম থাকে কত, মানবদেহে ক্রোমোজোম থাকে 46টা, 46টার মধ্যে 44টা হচ্ছে যে অটোজোম, ঠিক আছে, 44টা কি অটোজোম, আর দুইটা কি, দুইটা হচ্ছে যে সেক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম, বুঝতে পারছি। 44টা অটোজোম, দুইটা কি সেক্স ক্রোমোজোম। 44টা অটোজোম মানে কি, সোম মানে কি, সোম মানে এখানে দেহ, মানে ক্রোমোজোমের দেহ বোঝাচ্ছে আর কি। অটো মানে কি, অটো মানে হচ্ছে কমন, অটো মানে কি কমন বা সাধারণ, ঠিক আছে, কমন বা কি সাধারণ। সাধারণ কেন, এই 44টা অটোজোম ছেলেদেরও থাকে, মেয়েদেরও থাকে, ঠিক আছে, সেম টু সেম, কোনো পার্থক্য নেই। এগুলো হচ্ছে কি করে, এই 44টা অটোজোম হচ্ছে দেহের গঠন, দেহের গঠন করে। তো মেয়েদেরটা মেয়েদের মতন করে দেহের গঠন করে, ছেলেদেরটা ছেলেদের মতন করে দেহের গঠন করে, কিন্তু ছেলেরও থাকে মেয়েদেরও থাকে, দেহের গঠন করে। ঠিক আছে, দেহের গঠন করে বলতে কি, ক্রোমোজোম তার দেহের কোড করবে, দেহের গঠন করবে না, ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ থাকে, ডিএনএ গুলো যে জেনেটিক কোড ভেরি, ডিএনএ যে ডিএনএর মধ্যে যে জেনেটিক কোড থাকে, জেনেটিক কোড গুলো বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করে, প্রোটিন গুলো থেকে কি হচ্ছে, দেহ গঠন হচ্ছে। আর দুইটা সেক্স ক্রোমোজোম থাকে, দুইটা সেক্স ক্রোমোজোম কি কি, এক্স এবং ওয়াই, দুইটা সেক্স ক্রোমোজোম এক্স এবং ওয়াই। যদি দুইটা এক্স হয় তাহলে মেয়ে, আর দুই এক্স ওয়াই হলে ছেলে, ঠিক আছে। মেয়েদের ক্ষেত্রে কোনো
ওয়াই ক্রোমোজোম থাকতে পারবে না। আশা করি বুঝতে পারছি। তার মানে এই সেক্স ক্রোমোজোম গুলো কি করে? লিঙ্গ নির্ধারণ করে, লিঙ্গ নির্ধারণ করে মেয়ে হবে নাকি ছেলে হবে। ঠিক আছে, যদি এক্স এক্স হয় তাহলে মেয়ে, আর এক্স ওয়াই হলে ছেলে। বুঝতে পারছি? ওকে, এখন হচ্ছে কি ক্রোমোজোমের ভৌত গঠন। এখন আমরা কি পড়বো? এখন হচ্ছে আমরা পড়বো ক্রোমোজোমের ভৌত গঠন। ক্রোমোজোমের ভৌত গঠন। ওকে, ভৌত গঠন মানে কি? বাইরে থেকে দেখতে বাহ্যিক গঠনটা দেখতে কেমন? আচ্ছা, আমি যখন জীব প্রযুক্তি পড়াছিলাম তখন ফার্স্ট ক্লাসে বলে দিয়েছিলাম। প্রথম কথা হচ্ছে একটা পেঁচানো সুতা থাকে, এরকম পেঁচানো সুতা থাকে, হোয়াট এভার। এটাকে আমরা বলি ক্রোমাটিন। এটাকে আমরা বলি কি, সরি, ডিএনএ। ঠিক আছে, ডিএনএ মধ্যে যখন এই পেঁচানো সুতার মধ্যে যখন আমরা ইয়া পাবো, কি পাবো বলতো? এই পেঁচানো সুতার মধ্যে যখন আমরা হিস্টোন প্রোটিন থাকবে, এই যে হিস্টোন প্রোটিন থাকবে, এই যে হিস্টোন প্রোটিন থাকবে, পেঁচানো হিস্টোন প্রোটিনকে ঘিরে তো প্যাচগুলো সৃষ্টি হয়। হিস্টোন প্রোটিন থাকবে, হিস্টোন প্রোটিন গুলো থাকবে, তখন এটাকে আমরা বলি ক্রোমাটিন। তখন এটাকে আমরা কি বলি? তখন এটাকে আমরা বলি ক্রোমাটিন। ঠিক আছে, এই ক্রোমাটিন গুলো যখন পেঁচাতে 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 এরকম পেঁচাতে 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 এই যে পেঁচাতে 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 কি তৈরি করে? আচ্ছা, আমি একেবারে দুইটা জিনিস একসাথে পড়াই ফেলি, তাহলে পরে কষ্ট কম হবে। একটু দ্বারা তো আইডিয়া আসছে মাথায়। আচ্ছা, এরকম পেঁচাতে 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 এরকম অবস্থা সৃষ্টি করে। আর মাঝখানে কি থাকে? সেন্ট্রোমিয়ার থাকে। সেন্ট্রোমিয়ার কি, এগুলোর গঠন আমি বলবো। ঠিক আছে, মাঝখানে কি থাকে? মাঝখানে হচ্ছে সেন্ট্রোমিয়ার থাকে। সেন্ট্রোমিয়ার থাকে। আর এটাকে, এই অবস্থাকে কি বলা হয়? আর এই অবস্থা কখন প্যাচে? কোষ বিভাজনের সময় প্যাচে। কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সৃষ্টি হয় না? কোষ বিভাজন পড়ছি না? প্রোফেজ দশা, মেটাফেজ দশা, ওখানে ক্রোমোজোম নিয়ে তো স্টাডি করছে। ওখানে ক্রোমাটিন নিয়ে কোনো স্টাডি ছিল? ছিল না। কোষ বিভাজনের সময় হচ্ছে প্যাচা প্যাচে ক্রোমোজোম সৃষ্টি করে। তাহলে এই পেঁচানোটাকে কি বলা হচ্ছে? এই পেঁচানোটাকে বলতেছে ক্রোমোজোম। ঠিক আছে, আর হিস্টোন প্রোটিন তো থাকবেই, এগুলো তো ফাঁকে ফুঁকে থাকবে। সবগুলো আমি সবগুলো আঁকতে পারবো না এত প্যাচের মধ্যে। ওকে, আর কোষ বিভাজনের একটা পর্যায়ে গিয়ে, কোষ বিভাজনের একটা পর্যায়ে গিয়ে মেটাফেজ পর্যায়তে গিয়ে কি হয়? ক্রোমোজোম দুই ভাগে ভাগ হয়ে যায়। ক্রোমোজোম কি হয়ে যায়? দুই ভাগে ভাগ হয়ে যায়। তখন কি হয়ে যায়? মানে এ লম্বালম্বি দুই ভাগে ভাগ হয়ে যায়। ক্রোমোজোমটা যখন লম্বালম্বি দুই ভাগে ভাগ হয়ে যায়, লম্বালম্বি দুই ভাগে ভাগ হওয়া মানে কি? আমি তোকে ব্যাপারটা বুঝাই বলি। এই যে লম্বালম্বি দুই ভাগে ভাগ হয়ে গেছে। তো দুই ভাগে ভাগ হইলে একটা ক্রোমোজোম কিন্তু দুই ভাগে ভাগ হয়েছে, তাই না? একটা ক্রোমোজোম দুই ভাগে ভাগ হয়েছে, তার মানে মাঝখানে কি থাকে? মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকে। মাঝখানে কি থাকে? আরে, মাঝখানে কি থাকে? মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকে। এখন লম্বালম্বি যখন দুই ভাগে ভাগ হয়ে গেছে, দুই ভাগে, তখন ব্যাপারটা এরকম দেখাবে না? তখন এটাকে একটা ক্রোমাটিড বলা হয়, এটাকে একটা ক্রোমাটিড বলা হয়, এটাকে আরেকটা ক্রোমাটিড বলা হয়। ঠিক আছে, আর দুইটা যেহেতু একই ক্রোমোজোম থেকে আসছে, একটা ক্রোমোজোমই তো দুই ভাগে ভাগ হয়েছে, একই মায়ের দুই মেয়েকে কি বলে? সিস্টার বলে না? তাহলে একই ক্রোমোজোমের দুই অংশ কি বলবো? সিস্টার ক্রোমাটিড বলবো না? এটা সিস্টার ক্রোমাটিড। আবার মানুষ যেটা ভুল করে, মানুষ ভাবে যে চারটা ক্রোমাটিড সৃষ্টি হয়েছে, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। না, এটা পুরাটা মিলে একটা ক্রোমাটিড, এটা পুরাটা মিলে একটা ক্রোমাটিড। আশা করি বুঝতে পারছি। তার মানে এখন আমাদের বলছে কি ক্রোমোজোমের ভৌত গঠন কি। তার মানে ক্রোমোজোমের ভৌত গঠন কি কি দেখা যাচ্ছে দেখি তো। দেখা যাচ্ছে যে ডিএনএ প্যাচ অবস্থায় আছে, হিস্টোন প্রোটিন আছে, সেন্ট্রোমিয়ার আছে, তাই না? সেন্ট্রোমিয়ার কিভাবে আসছে আমি বলবো। তার মানে আলটিমেটলি আমরা যদি ক্রোমোজোমের ভৌত গঠন বলি, ক্রোমোজোমের ভৌত গঠন হচ্ছে যে ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন। ঠিক আছে, কিন্তু এখন যেহেতু ভৌত গঠন নিয়ে শুধু স্টাডি করতেছে, তার মানে এখন তো একটু ডিটেলস পড়তে হবে। হিস্টোন প্রোটিন আবার চার প্রকার। হিস্টোন প্রোটিন আবার কয় প্রকার? চার ধরনের আছে। H1, হিস্টোন 1, H2, H2 আবার দুইটা সাব টাইপ আছে।
এ আর বি, H2A আর H2B, ঠিক আছে। তারপর হচ্ছে H3, আরেকটা হচ্ছে H4। ওকে, এখানের মধ্যে H3 আর H4 মিলে টেট্রামার গঠন করে। টেট্রামার মানে কি? চারটা চারটা প্রোটিন একসাথে যুক্ত হবে, ঠিক আছে। চারটা প্রোটিন কি হবে? একসাথে যুক্ত হবে, এটা হবে, এটার নাম হচ্ছে টেট্রামার, ঠিক আছে। টেট্রা মানে কি? চার, মার মানে কি? প্রোটিন। চারটা প্রোটিন একসাথে যুক্ত হবে, ঠিক আছে। H3 আর H4 মিলে, ধর এটা H3, এটা H4, H3 আর H4 একসাথে থাকবে, টেট্রামার গঠন করবে। এটা H4 ধর, এটা H3 ধর, ঠিক আছে। এই যে টেট্রামার গঠন করছে, ঠিক আছে। আবার এই যে H2 এর দুইটা সাবটাইপ আছে না, H2A আর H2B, এরা হচ্ছে ডাইমার গঠন করে। এই যে H2A, ডাইমার মানে কি? দুইটা প্রোটিন মিলে একসাথে যুক্ত হয়। H2B, এটা হচ্ছে কি? ডাইমার গঠন করছে। এটা নর্মালি ডাইমার অবস্থায় থাকে, আর H3 H4 গুলো হচ্ছে টেট্রামার অবস্থায় থাকে, ঠিক আছে। এখন হচ্ছে আরো ডিটেলসে যাব। এখন কি হয় এরপর? এই যে টেট্রামার গুলোকে আমি হলুদ কালি দিয়ে লিখতেছি। এই টেট্রামার, একটা টেট্রামার, আর এর নিচে কি থাকে? এর নিচে থাকে ডাইমার। ওকে, এর নিচে কি থাকে? এর নিচে থাকে হচ্ছে ডাইমার। ওকে, এর নিচে কি থাকে? এর নিচে থাকে হচ্ছে ডাইমার। তার মানে একটা টেট্রামার আর দুইটা ডাইমার থাকে, ঠিক আছে। একটা টেট্রামার, দুইটা ডাইমার। ডাইমার মানে কি? H2A, H2B, এটাও কি? H2A, H2B, ঠিক আছে। আর টেট্রামার কি ছিল? H3, H4, সরি এটা H3 হবে, H4, H4, ঠিক আছে। বুঝাতে পারছি? এটা একটা টেট্রামার, কারণ এরা টেট্রামার অবস্থায় থাকে, এই দুইটা প্রোটিন। টেট্রামার মানে কি? চারটা একসাথে থাকে। আর এরা হচ্ছে ডাইমার অবস্থায় থাকে, তবে সেজন্য এখানে দুইটা ডাইমার ইউজ হয়েছে। এইটা হচ্ছে ফুল স্ট্রাকচার, ওরা এইভাবে থাকে, ঠিক আছে। তার মানে এখন একটা প্রশ্ন আসতে পারে, H1 কোথায় থাকে? ঠিক আছে, H1 কোথায় থাকে আমি বলতেছি। এইখানে ডিএনএটা প্যাচ অবস্থায় থাকে। এই যে একটা ডিএনএ যাবে, এটাকে প্যাচায় 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 প্যাচায়, আবার একটা ডিএনএ এভাবে যাবে, ঠিক সেম স্ট্রাকচার। আবার এখানে একটা থাকবে, আবার এখানে একটা থাকবে, একটু পরপরই থাকবে, একটু পরপরই থাকবে এগুলা, ঠিক আছে। তারপর ডিএনএ আবার এটাকে কি করবে? এটাকে জড়ায় ধরে কি হবে? প্যাচায় 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 আবার বের হবে, ঠিক আছে। এরকম চলতে থাকবে। এখন দেখ, এগুলো দেখতে অনেকটা কিসের মতো? তসবির মতন লাগতেছে না? তসবির মতো, তসবির মালার মতন। এখানে পুঁতি আছে, একটা পুঁতি, দুইটা পুঁতি, এখানে সুতার পেঁচানো পেঁচানো অবস্থায় থাকে। তো এটা আলটিমেটলি তসবির মতন দেখায় আর কি। আচ্ছা, প্যাঁচাইতে হেল্প করে কে? প্যাঁচাইতে হেল্প করা হচ্ছে যে H1 হিস্টোন প্রোটিনটা। H1 হিস্টোন প্রোটিনটা কিভাবে থাকে? শুয়ের মতন থাকে, এই যে শুয়ের মতন, এই জায়গায় শুয়ের মতন থাকে, এই শুয়ের মতন। এটা হচ্ছে আলটিমেটলি প্যাঁচাতে হেল্প করতেছে, এটা হচ্ছে কি? H1। আশা করি বুঝাতে পারছি, ঠিক আছে। ওকে, এখন এই গঠনটাকে বলা হয় নিউক্লিওজোম। এই ফুল, এই ডিএনএ প্লাস হচ্ছে এই হিস্টোন প্রোটিন গুলা, যে গঠনটা দেখা যাচ্ছে এখানে ফুল, এটা এই ফুল স্ট্রাকচারটাকে বলা হয় নিউক্লিও মানে নিউক্লিওজোম, ঠিক আছে। আচ্ছা, এই যে যে ডিএনএ এর অংশটা প্যাঁচানো অবস্থায় থাকে, এটাকে বলা হয় পোর্ট ডিএনএ, যেটা প্যাচ অবস্থায় আছে। ওটুক পার্টকে, ডিএনএ ওটুক পার্টকে বলা হয় পোর্ট ডিএনএ। আর যে ডিএনএ দুইটাকে সংযুক্ত করতেছে, দুইটা মানে এটুকু অংশ তো অ্যাকচুয়ালি সংযুক্ত করতেছে লাগতেছে, তাই না? দুইটা পুঁতিকে সংযুক্ত করতেছে, এরকম লাগতেছে না? হিস্টোন প্রোটিনের অংশগুলোকে সংযুক্ত করতেছে, এটাকে বলা হয় লিঙ্কার ডিএনএ। সেই জন্য এটাকে কি বলা হয়? লিঙ্কার ডিএনএ, সংযোগ করতেছে, লিঙ্কার ডিএনএ। এতটুকু পার্টকে কি বলা হয়? লিঙ্কার ডিএনএ। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। আর এতটুকু স্ট্রাকচারকে নিউক্লিয় প্রোটিনও বলা হয়। নিউক্লিয় প্রোটিন কেন বলে? একটু আগে তো বলছি, নিউক্লিয় নামটা আসে ইয়ার থেকে, কি বলে, নিউক্লিক অ্যাসিড ডিএনএ থেকে, আর প্রোটিনের অর্থ আসে হিস্টোন প্রোটিন থেকে। আমি এটা অনেক ফাঁক ফাঁক, এত এত ফাঁক তো থাকবে না, অনেক পেঁচানো অবস্থায় থাকবে না। আমি তো জাস্ট বড় করে দেখাচ্ছি, জাস্ট বোঝার সুবিধার্থে। আচ্ছা, তাহলে ক্রোমোজোম কেমনে সৃষ্টি হয় এগুলো তো আমরা বলছি। তার মানে একটা পর্যায়ে আসে, তার মানে এটা তো বলতে পারছি যে কি, এগুলো প্যাঁচাতে থাকে, এরকম সুতাটা প্যাঁচাতে থাকে। এই প্যাঁচানো অবস্থাকে, এটাকে ক্রোমাটিন ফাইবারও বলা হয়। ক্রোমাটিন ফাইবার বলা হয় যখন, মানে ক্রোমোজোম এখনো তৈরি হয়নি, ক্রোমোজোম আরো প্যাঁচানোর পর তৈরি হবে, ক্রোমাটিন ফাইবার বলা হয়, ঠিক আছে। ক্রোমাটিন কি ফাইবার বলা হয়, ঠিক আছে। এটা আরো পেঁচাবে, ঠিক আছে।
পেঁচাতে পেঁচাতে এরকম মোটা হয়ে যাবে। আচ্ছা মোটা কেমন রাখবো, এরকম মোটা হয়ে যাবে, ঠিক আছে, আরো মোটা দেখাবে, কারণ একটা সুতা যখন আরো পেঁচাচ্ছে এগুলো মোটা দেখাবে না পেঁচাতে পেঁচাতে। তো শুরুর দিকে যখন কম পেঁচানো ছিল এটার পুরুত্ব ছিল, ক্রোমাটিন ফাইবারের পুরুত্ব হচ্ছে, যখন এটাকে ক্রোমাটিন ফাইবার বলছে তখন এটা পুরুত্ব হচ্ছে যে কি, পুরুত্ব হচ্ছে যে 30 ন্যানোমিটার, ঠিক আছে। চিন্তা কর, এই যে একটা সুতায় একটু কম, খুব কম প্যাচের মধ্যে দিয়ে আছে, 30 ন্যানোমিটার সৃষ্টি করছে পুরুত্ব আর কি, মানে ঘনত্ব। ওকে, এখন আরো প্যাচ খাইছে, প্যাচ হয়ে আরো মোটা হয়েছে, পুরুত্ব আরো বাড়বে না, পুরুত্ব তখন কি হবে, 300 ন্যানোমিটার, পুরুত্ব তখন কোথায় যাবে, 300 ন্যানোমিটার। ওকে, পুরুত্ব, এই 300 ন্যানোমিটার পুরুত্ব এটা আরো প্যাচে থাকবে, ডিএনএটা আরো প্যাচে থাকবে, একটা একটা অবস্থা সৃষ্টি হবে যখন হচ্ছে কি, খুব এক জায়গায় খুব বেশি পরিমাণ পেঁচানো দেখা যাবে, খুব বেশি পেঁচে গেছে এই জায়গাটাতে, ঠিক আছে, আর কিছু জায়গায় দেখা যাবে একটু কম প্যাচেছে, ঠিক আছে। যে জায়গায় প্যাচ বেশি খাইছে এই জায়গাটাকে বলা হয় হেটারোক্রোমাটিন, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে হেটারোক্রোমাটিন। আর যে জায়গায় প্যাচ কম খাইছে এটাকে বলা হচ্ছে ইউক্রোমাটিন। কেন এটার নাম হেটারোক্রোমাটিন, কেন এটার নাম ইউক্রোমাটিন বলতেছি আমি একটু পর, ঠিক আছে। আচ্ছা, যে জায়গায় প্যাচ বেশি গেছে, প্যাচ বেশি খাইলে কি এই জায়গায় ডিএনএটা কাজ করতে পারবে, কাজ করতে পারবে না, সেজন্য এটার নাম হেটারোক্রোমাটিন। ইউ মানে কি, ইউ এতদিনে বুঝে যাওয়ার কথা, বায়োলজিতে ইউ শব্দটা থাকবে তার মানে প্রকৃত কিছু একটা কাজ করতে পারবে, এই জায়গায় প্যাচ কম তার মানে এই জায়গায় এই পার্ট ডিএনএ এই পার্টটা কাজ করতে পারবে, কাজ করতে পারবে বলতে কি বোঝাচ্ছি, মানে প্রোটিন কোড করতে পারবে, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পারছি। উম, আচ্ছা, এখানে একটা ইনফরমেশন মিস করেছিলাম। নিউক্লিওজোম অবস্থায় থাকে যখন তাকে মানে নর্মাল অবস্থায় পেঁচানো, তখন হচ্ছে এর পুরুত্ব কত থাকে, পুরুত্ব হচ্ছে 11 ন্যানোমিটার থাকে একদম নর্মাল অবস্থায়, পুরুত্ব হচ্ছে কত, 11 ন্যানোমিটার, ঠিক আছে। 11 ন্যানোমিটার পর 30 ন্যানোমিটার যায়, 30 ন্যানোমিটার পর 300 ন্যানোমিটার যায়, এরপর হচ্ছে 700 ন্যানোমিটারে যায়, এরপর হচ্ছে কত, 700 ন্যানোমিটার। ঠিক আছে, পড়ার সময় যে কত ইনফরমেশন মাথায় রাখতে হয়, কি বাদ যাচ্ছে এগুলো আবার মনে করো পড়াইতে হচ্ছে। ওকে, তার মানে আমরা হেটারোক্রোমাটিন ইউক্রোমাটিন জিনিসগুলো কি বুঝতে পারছি। তার মানে আমরা এখন যদি বলি একটু আলাদা করে লিখে দিই, হেটারোক্রোমাটিন, আরেকটা হচ্ছে কি ইউক্রোমাটিন। আচ্ছা, হেটারোক্রোমাটিন কি, হেটারোক্রোমাটিন হচ্ছে যে হেটারোক্রোমাটিন এটা এনে, যেহেতু ক্রোমোজোম জিনিসটা দেখায় যে কোষ বিভাজনের সময় কোষ বিভাজন তিনটা পর্যায়ে আসে, ঠিক না। ইন্টারফেস, ইন্টারফেস নামে একটা পর্যায়ে আছে, যে যখন হচ্ছে একটা কোষ তৈরি হওয়ার পর আরেকটা, ওই কোষটা যখন আরেকটা বিভাজনে অংশগ্রহণ করবে ওই বিভাজনের আগে ও একটা প্রস্তুতিমূলক কাজ করে ওর ভিতরে, ওই অবস্থাটাকে বলে ইন্টারফেস। আর প্রোফেজ মানে কি একদম শুরুর দশাটা, প্রথম দশাটা। হেটারোক্রোমাটিন মেনলি দেখা যায় ইন্টারফেস আর প্রোফেজ দশায়, ইন্টারফেস এবং প্রোফেজ দশায় দেখা যায়, কারণ তখন ডিএনএ কাজ করা লাগে না, ঠিক আছে, তখন কুণ্ডলিত অবস্থায় থাকে। হ্যাঁ, কেন কেন তখন হচ্ছে অধিক কুণ্ডলিত অবস্থায় থাকে, কারণ ইন্টারফেসে তো রেস্ট নিচ্ছে, এখানে কি ডিএনএ কাজ করবে নাকি, না। প্রোফেজ দশা কি হচ্ছে, শুরুর পর্যায়টা, এখানে মাত্র শুরু হচ্ছে, এখানে থেকে আর কাজ করার কি সুযোগ আছে নাকি, ঠিক আছে। অধিক কুণ্ডলিত থাকে, তার বলে কি নিষ্ক্রিয় ডিএনএ ধারণকারী, নিষ্ক্রিয় ডিএনএ ধারণকারী, ঠিক আছে, কারণ অধিক কুণ্ডলিত। আর ইউক্রোমাটিন মানে কি, ইউক্রোমাটিন মানে হচ্ছে ক্রোমাটিনের যে অংশটা কম কুণ্ডলিত সক্রিয় ডিএনএ ধারণ করে আর কি, ঠিক আছে। ক্রোমাটিনের যে অংশ কম কুণ্ডলিত এবং সক্রিয় ডিএনএ ধারণ করে, এবং সক্রিয় ডিএনএ ধারণ করে, ঠিক আছে। আর সক্রিয় মানে কি, সক্রিয় মানে হচ্ছে যে যে ডিএনএটা কাজ করবে, মানে যে ডিএনএ থেকে আলটিমেটলি ট্রান্সক্রিপশন প্রসেসে ট্রান্সক্রিপশন প্রসেসে এমআরএনএ তৈরি হতে পারবে, এমআরএনএ তৈরি হতে পারবে, ঠিক আছে। এখন আমাকে একটা কথা বল, এটা তো ডিএনএ, তো ডিএনএটা যদি কম কুণ্ডলিত থাকে খুব সহজে এমআরএনএটা তৈরি হবে না, এমআরএনএটা তৈরি হবে না। এমআরএনএ এর ভিতরে এখানে তো ডি আছে, এ আছে, যে ডিএনএ তো ডাবল স্ট্র্যান্ড, যে কোনো একটা স্ট্র্যান্ডকে তো মানে টেমপ্লেট হিসেবে ধরে, জি এ টি সি আছে ধর,
ঠিক আছে? তো জি এর পরিবর্তে এখানে কি বসায় দিবে? জি এর পরিবর্তে হচ্ছে এখানে সি বসায় দিবে, এখানে হচ্ছে যে টি বসায় দিবে, টি এর পরিবর্তে এখানে টি বসাবে না, অ্যাকচুয়ালি ইউ বসাবে, কারণ আরএনএ তে ইউরাসিল থাকে, থাইমিনের জায়গায় ইউরাসিল থাকে, ঠিক আছে? আর টি এর পরিবর্তে এ বসায় দিবে, সি এর পরিবর্তে কি বসাবে? জি বসায় দিবে, এভাবে করে এমআরএনএ ট্রান্সক্রিপ্ট হবে। কিন্তু এটা যদি কুণ্ডলিত অবস্থায় থাকতো, এমআরএনএটা খুব সহজে রিড করতে পারতো, কোডটা রিড করতে না পারলে কেমনে ইয়ে হবে, ট্রান্সক্রিপ্ট কেমনে হবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, ক্রোমাটিড মানে কি আমি তো বুঝাই ফেলছি। ক্রোমাটিড মানে কি আমি তো বুঝাই ফেলছি। এখন পরবর্তী টপিক হচ্ছে কি ক্রোমাটিড। ক্রোমাটিড মানে কি আমি বুঝাই ফেলছি অলরেডি। আর এটা ক্রোমোজোম লম্বা কোষ বিভাজনে লম্বালম্বি দুই ভাগে ভাগ হয়, তখন হচ্ছে কি হয়, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, ঠিক আছে? দুইটা যেহেতু একই ক্রোমোজোম থেকে আসে তাই এগুলো হচ্ছে কি সিস্টার ক্রোমাটিড। দুইটা হচ্ছে কি, দুইটা হচ্ছে কি সিস্টার ক্রোমাটিড। আশা করি বুঝাতে পারছি, ঠিক আছে? সিস্টার ক্রোমাটিড। কোষ বিভাজনের কোন পর্যায়ে লম্বালম্বি দুই ভাগে ভাগ হয়? কোষ বিভাজনের কোন পর্যায়ে লম্বালম্বি দুই ভাগে ভাগ হয়, ঠিক আছে? কি বলে, মেটাফেজ পর্যায়ে। কোন পর্যায়ে? মেটাফেজ পর্যায়ে। এখন তার কোষ বিভাজন পড়াবো না, জাস্ট বলে আসতেছে মেটাফেজ পর্যায়ে। ওকে, আশা করি বুঝতে পারছি। আর কি কি তথ্য মিস যাচ্ছে? আচ্ছা, তারপর অ্যানাফেজ পর্যায়ে কি হয়েছে, অ্যানাফেজ পর্যায়ে আবার এই দুইটা বিভক্ত হয়ে যায়, এই যে এই দুইটা বিভক্ত হয়ে দুইটা আবার অপত্য ক্রোমোজোম সৃষ্টি করে, দুইটা আবার অপত্য ক্রোমোজোম সৃষ্টি, তখন এটা একটা ক্রোমোজোম হয়ে যায়, এটা একটা ক্রোমোজোম হয়ে যায়, ঠিক আছে? নর্মালি এরা একটু আগে ক্রোমাটিড ছিল যখন লাগানো অবস্থায় ছিল, এখন দুইটা আলাদা, দুইটাই এখন স্বাধীনভাবে ক্রোমোজোম হয়ে গেছে, ঠিক আছে? এটা কোন পর্যায়ে হয়? এটা হচ্ছে অ্যানাফেজ পর্যায়ে, অ্যানাফেজ পর্যায়ে, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবি, এখানে যে ডিএনএ ক্রোমোজোমের এই অংশে যে ডিএনএ গুলা থাকে, ক্রোমোজোমের এই অংশে সেম ডিএনএ গুলাই থাকে, এটার এটা, কারণ ডিএনএ কপি তৈরি করতে পারে বলছিলাম না? তো ক্রোমাটিন ওইভাবেই গঠন হয়, ওইভাবেই লম্বা লম্বা বিভক্ত হয়, যে জায়গায় বিভক্ত করলে এই পাশে সেম ডিএনএ আর এই পাশে সেম ডিএনএ থাকবে, বুঝতে পারছি? তাহলে আলটিমেটলি এটা যে ক্রোমোজোম সৃষ্টি হয়েছে, এটা যে ক্রোমোজোম সৃষ্টি হয়েছে, এগুলো দেখতে একই। আশা করি বুঝতে পারছি। ওকে, আপাতত ডিটেলস পড়া লাগবে না, অনেক কিছু ডিটেলস বলতে ইচ্ছা করতেছে কিন্তু বলতে পারতেছি না আর কি, বললে আবার অনেক পড়া। আচ্ছা, এখন হচ্ছে কি সেন্ট্রোমিয়ার। এখন কি পড়াবো? এখন হচ্ছে সেন্ট্রোমিয়ার, বলছিলাম না? মোট কথা ক্রোমোজোমের নাড়ি ভুড়ি সব বের করে দেবো আজকে, আজকে না 2 ক্লাস লাগবে মিনিমাম। আচ্ছা, সেন্ট্রোমিয়ার অনেক কথা বলে গেছি, একটু হাঁপাই গেছি, ঠিক আছে? সেন্ট্রোমিয়ার হচ্ছে যে অরঞ্জিত অঞ্চল, অরঞ্জিত অঞ্চল, অরঞ্জিত অঞ্চল মানে কি বলতেছি, অরঞ্জিত অঞ্চল। সেন্ট্রোমিয়ার কোথায় থাকে বলছিলাম আমরা, এটা যদি একটা ক্রোমোজোম হয়, ক্রোমোজোমের মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার থাকে, ঠিক আছে? এখন মাঝখানে যে সেন্ট্রোমিয়ার থাকে, তো এটা অরঞ্জিত, অরঞ্জিত মানে কি, আমরা যদি উপর থেকে কালার ফেলি ক্রোমোজোম রং ধারণ করে, ধর হলুদ কালার পেয়েছে, তাহলে ক্রোমোজোমটা কি হয়ে যাবে? হলুদ কালার হয়ে যাবে, তাই না? হলুদ কালার হয়ে যাবে, কিন্তু সেন্ট্রোমিয়ার কোনো কালার ধারণ করবে না। এখন সেন্ট্রোমিয়ার জিনিসটা কি? সেন্ট্রোমিয়ার জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে অনেক, আলটিমেটলি ডিএনএ তো, ডিএনএ, কিন্তু জি অংশে কি অনেক পরিমাণ প্যাঁচা যাবে, অনেক পরিমাণ একটা প্যাঁচা একটা গোল সৃষ্টি করবে, ওটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। কিন্তু এই গোলে অবশ্যই 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 একই ধরনের ডিএনএ পুনরাবৃত্তি হয়, একই ধরনের ডিএনএ পুনরাবৃত্তি মানে একই ধরনের ডিএনএ গুলাই এই প্যাচগুলো সৃষ্টি করে, একটা গোল গোলাকার একটা জিনিস সৃষ্টি করে, একই ধরনের ডিএনএ পুনরাবৃত্তি হয়, একই ধরনের ডিএনএ কি হয়? পুনরাবৃত্তি হয়। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখান থেকে আমাদের দুইটা জিনিস বুঝতে হবে, মুখ্য কুঞ্চন, গৌণ কুঞ্চন। মুখ্য কুঞ্চন কি, গৌণ কুঞ্চন কি? মুখ্য কুঞ্চন আগে বুঝিয়ে দিই, তারপর হচ্ছে গৌণ কুঞ্চন বসাবো। মুখ্য কুঞ্চন, ওকে। তাহলে আমরা যদি এখন লম্বা লম্বি দুই ভাগে ভাগ করে দিই, বোঝার সুবিধার্থে জিনিসগুলো এরকম দেখাবে না, দুইটা সিস্টার ক্রোমাটিড তৈরি হবে না, এই জায়গায় যে একটা ভাঁজ সৃষ্টি হচ্ছে, এই জায়গায় একটা ভাঁজ সৃষ্টি হচ্ছে, এই জায়গায় এই ভাঁজটাকে বলা হচ্ছে মুখ্য কুঞ্চন, মুখ্য কুঞ্চন, ঠিক আছে? মুখ্য মানে কি?
প্রাইমারি প্রাইমারি ঠিক আছে। আর কুঞ্চন মানে কি? কুঞ্চন মানে হচ্ছে ভাঁজ, ভাঁজ বা এটাকে বলা হয় কনস্ট্রিকশন। এটাকে কি বলা হচ্ছে? কনস্ট্রিকশন। এটাকে কি বলা হচ্ছে? কনস্ট্রিকশন। ওকে, আশা করি বুঝতে পারছি মুখ্যকঞ্জন জিনিসটা কি। আর একটা আদর্শ ক্রোমোজোমে একটি মাত্র সেন্ট্রোমিয়ার থাকে। সেন্ট্রোমিয়ার একাধিক থাকতে পারে, বাট আদর্শ হইতে গেলে একটাই সেন্ট্রোমিয়ার থাকবে একটি আদর্শ ক্রোমোজোমে। একটি আদর্শ ক্রোমোজোমে একটি সেন্ট্রোমিয়ার থাকে। একটি সেন্ট্রোমিয়ার থাকে, আশা করি বুঝাতে পারছি। আচ্ছা, বাহু। এখন হচ্ছে বাহু পড়তে হবে। এটা পড়ার কিছু নেই, এটা যদি একটা ক্রোমোজোম হয়, এটা যদি একটা ক্রোমোজোম হয়, তাহলে এটা একটা বাহু, এটা একটা বাহু। বুঝতে পারছি? যদি ক্রোমাটিড হিসেবে দেখাই, ক্রোমাটিড হিসেবে দেখাই, তখন হচ্ছে যে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। বাহু আবার চারটা, কিন্তু এটা মিলে একটা ক্রোমাটিড, এটা মিলে আরেকটা ক্রোমাটিড, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তার মানে বাহু কি এটা আর বলতেছি না। আচ্ছা, বাহুর সংজ্ঞাটা কি? বাহুর সংজ্ঞাটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের দুই পাশের ক্রোমোজোম অংশ। সেন্ট্রোমিয়ারের দুই পাশের ক্রোমোজোম অংশ। সেন্ট্রোমিয়ারের দুই পাশের ক্রোমোজোম অংশ। লেখা খুব বিশ্রী হচ্ছে, কিছু করার নেই, অনেক লিখে ফেলতেছি। ঠিক আছে? এত লেখা আমি নিজের নোট খাতায় লিখি না। আচ্ছা, এখন হচ্ছে আমাদের আরো কিছু জিনিস বোঝা লাগবে। এখন হচ্ছে কাইনেটোকর। এখন কি বোঝা লাগবে? কাইনেটোকর। আর কি কি পড়াবো দেখি। এখনো পড়া অনেক আছে মোটামুটি। বলছিলাম না আজকে কেন সব পড়ায় নেই, এবার বুঝছো? আজকেও ক্রোমোজোম শেষ করতে পারবো না। এবার হচ্ছে কাইনেটোকর। কাইনেটোকর। আচ্ছা, সেন্ট্রোমিয়ার দেখতে কেমন এটা আমরা জানি। এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের দুই পাশে দুই ধরনের প্রোটিন পাওয়া যায়। এই যে এই জায়গায় একটা প্রোটিন পাওয়া যায়, এই যে এই জায়গায় আরেকটা প্রোটিন পাওয়া যায়। এই প্রোটিন গুলাকে বলা হয় কাইনেটোকর। এই প্রোটিন গুলাকে কি বলা হচ্ছে? এই প্রোটিন গুলাকে বলা হচ্ছে কাইনেটোকর। এই প্রোটিন গুলাকে কাইনেটোকর। এই কাইনেটোকরের কাজ কি? এই কাইনেটোকরের কাজ হচ্ছে যে, আচ্ছা এটা হচ্ছে কাইনেটোকর, লিখে দিই কাইনেটোকর। এই কাইনেটোকরের কাজ কি? এই কাইনেটোকরের কাজ হচ্ছে যে কোষ বিভাজনের সময় যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, এই স্পিন্ডল যন্ত্রে আটকাইতে সাহায্য করে। কোষ বিভাজনে যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, কোষ বিভাজনে যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, ওই স্পিন্ডল তন্তুতে আটকাতে সাহায্য করে। ওই স্পিন্ডল যন্ত্র বা তন্তু সেম কথায়, ওই স্পিন্ডল তন্তুতে তন্তুতে আটকাতে সাহায্য করে, আটকাতে সংযুক্ত করে। ঠিক আছে? আমি যদি এখন চিত্র আঁকি একটু ক্লিয়ার হয়ে যাবে। স্পিন্ডল তন্তুগুলো কেমন ছিল? স্পিন্ডল তন্তুগুলো কেমন ছিল? এরকম ছিল না? কোষের দুই প্রান্ত থেকে স্পিন্ডল তন্তুগুলো এরকম ছিল না? স্পিন্ডল তন্তুগুলো এরকম ছিল না? হ্যাঁ, এই স্পিন্ডল তন্তুগুলোর মধ্যে এই সেন্ট্রোমিয়ার গুলো থাকতো। সেন্ট্রোমিয়ার কাইনেটোকর দিয়ে আটকানো থাকতো। এই যে এটা আশা করি বুঝাতে পারছি। কেমন আটকানো থাকতো এটা আর দেখাবার কিচ্ছু নেই, চিত্র এঁকে দিচ্ছি, বুঝাচ্ছি না, মুখে আর কোনো কথাই বলতেছি না। ঠিক আছে? কেন যুক্ত থাকতো? এই কাইনেটোকর প্রোটিন দিয়ে যুক্ত থাকতো। অ্যাকচুয়ালি কাইনেটোকর প্রোটিন দিয়ে যুক্ত থাকে না, অ্যাকচুয়ালি কাইনেটোকরটাই স্পিন্ডল তন্তুগুলো সৃষ্টি করে। তো কাইনেটোকর যদি স্পিন্ডল তন্তু সৃষ্টি করে, তাহলে কাইনেটোকরের সাথে যে স্পিন্ডল তন্তুগুলো আটকানো থাকবে। কেন আটকানো থাকবে? প্রথম কথা হচ্ছে এই কাইনেটোকর প্রোটিন যেগুলো আছে এগুলোতে প্রথমে, এরপর কি আছে মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল কি আশা করি পড়াইছি। কোষীয় কঙ্কাল, কোষীয় কঙ্কাল তিন প্রকার ছিল, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ওই মাইক্রোটিউবিউল গুলো প্রথমে এখানে আসে, এসে কি করে এই স্পিন্ডল তন্তুগুলো সৃষ্টি করে। প্রথমে কাইনেটোকরে কি হয়? সংযুক্ত হয়। সংযুক্ত হয়ে কি করে? স্পিন্ডল তন্তু সৃষ্টি করে। এরাই মূলত স্পিন্ডল তন্তুগুলো সৃষ্টি করে। স্পিন্ডল তন্তু সৃষ্টি করে।
স্পিনের তন্তু যদি এরা সৃষ্টি করতে, ধর এখান থেকে এটা হচ্ছে কাইনেটোকোর প্রোটিন, কাইনেটোকোর প্রোটিন থেকে যদি স্পিনের তন্তু সৃষ্টি হয়, তাহলে এটা তো অটোমেটিক কাইনেটোকোরটা অটোমেটিক এর সাথে লাগানো থাকবে, স্পিনের তন্তুর সাথে লাগানো থাকবে। বুঝতে পারছি? ওকে, এখন এটা গেল। এখন হচ্ছে ক্রোমোমিয়ার। এখন হচ্ছে কি পড়াবো? এখন হচ্ছে কি পড়াবো? ক্রোমোমিয়ার। এখন কি পড়াবো? এখন হচ্ছে কি পড়াবো? ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার কিছুই না, ক্রোমোমিয়ার হচ্ছে মায়োসিস বা মিউসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ে দেখা যায়। ক্রোমোমিয়ার কখন দেখা যায়? মায়োসিস কোষ বিভাজনের মিউসিস সরি প্রোফেজ পর্যায়ে দেখা যায়। প্রোফেজ পর্যায়ে দেখা যায়। মাইটোসিস না কিন্তু, মিউসিস, জনন কোষ সৃষ্টি হয় যে ওইটা। ঠিক আছে? প্রোফেজ পর্যায়ে দেখা যায়। এখন হচ্ছে কি দেখা যায়, এটি জিনিসটা কি? তো এটা ধর একটা ক্রোমোজোম, ঠিক আছে? তো ক্রোমোজোমের কিছু কিছু জায়গায়, এটা তো আলটিমেটলি ডিএনএ, তাই না? ডিএনএ কিছু কিছু জায়গায় একটু বেশি প্যাচকে প্যাচকে এরকম গাঢ় অঞ্চল সৃষ্টি করে। এই যে আবার গাঢ় অঞ্চল সৃষ্টি করছে কিছু কিছু জায়গায়। ঠিক আছে? এই যে আবার গাঢ় অঞ্চল সৃষ্টি করছে। এই যে গাঢ় অঞ্চলগুলাকে বলা হচ্ছে কি? ডিএনএ। এই গাঢ় অঞ্চল মানে কি? ডিএনএ অধিক কুণ্ডলিত। অধিক কুণ্ডলিত। ওকে, অধিক কুণ্ডলিত ফলে জায়গাটা গাঢ় থাকে। ফলে কি? জায়গাটা জায়গাটা গাঢ় দেখায়। ঠিক আছে? এই জায়গাটাই হচ্ছে কি? এই জায়গাটাই হচ্ছে যে এই জায়গাটাই হচ্ছে কি? ক্রোমোমিয়ার। বুঝাতে পারছি? ক্রোমোমিয়ার। ক্রোমো শব্দের অর্থ কি? ক্রোমো শব্দের অর্থ, ক্রোমো ওয়ার্ডটা আসছে কোত্থেকে? ক্রোমোজোম থেকে, ঠিক না? এখানে আবার ক্রোম না, এটা তো ক্রোম না, ক্রোমো, ক্রোমোজোম থেকে আসছে। আর মিয়া শব্দটার অর্থ কি? ছোট খণ্ড। ছোট খণ্ড। তো এগুলো উপর থেকে দেখতে ছোট খণ্ডের মতন দেখাচ্ছে না? দেখতো, উপর থেকে দেখ, এটা একটা ছোট খণ্ড ক্রোমোজোমের মধ্যে পাওয়া যাচ্ছে, এটা একটা ছোট খণ্ড ক্রোমোজোমের মধ্যে পাওয়া যাচ্ছে, এটা একটা ছোট খণ্ড, এরকম দেখাচ্ছে না? সেজন্য এটাকে বলা হচ্ছে ক্রোমোমিয়ার। বেশ, খুব সহজে সহজে বুঝিয়ে দিচ্ছি, এখন বাকিটা তোর উপর। আচ্ছা, ক্রোমোমিয়ার আরেকটা নাম আছে, এটা আবার না বললে হয় না। ক্রোমোমিয়ার আরেকটা নাম আছে, আরেকটা নাম হচ্ছে কি? আইডিওমিয়ার। ঠিক আছে? আইডিওমিয়ার। এগুলো বইতে অনেক কঠিন ভাবে লেখা আছে, তো বিশেষ না হলে পড়ে দেখতে পারোস। এবার হচ্ছে গৌণকুঞ্জন। মুখ্যকুঞ্জন তো পড়ছিলাম। আচ্ছা, গৌণকুঞ্জনটা এখানে বুঝাই দিই। গৌণকুঞ্জনটা, মুখ্যকুঞ্জন যেখানে পড়েছি, এই যে মুখ্যকুঞ্জন এখানে বুঝাইছিলাম, তাই না? এখানে গৌণকুঞ্জনটা বসাই বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? মুখ্যকুঞ্জন মানে কি? এই জায়গায় একটা ভাঁজ সৃষ্টি হয়েছিল, তাই না? এছাড়াও আবার এই জায়গাতেও ক্রোমোজোমের মাথায়, ক্রোমাটিডের মাথার মধ্যে এই জায়গায় আবার একটা ভাঁজ সৃষ্টি হয়। এই জায়গাটা ভাঁজ সৃষ্টি হয়। ঠিক আছে? এরকম একটা ভাঁজ সৃষ্টি হয়। যেহেতু এটা সেকেন্ড টাইম ভাঁজ সৃষ্টি হচ্ছে, প্রথমটা তো এই জায়গায় ভাঁজ সৃষ্টি হচ্ছে, এটা সেকেন্ড টাইম ভাঁজ সৃষ্টি হচ্ছে, এটাকে সেজন্য বলা হচ্ছে সেকেন্ডারি কুঞ্জন বা সেকেন্ডারি কি? ভাঁজ। গৌণকুঞ্জন। গৌণ মানে কি? সেকেন্ডারি। গৌণকুঞ্জন। ঠিক আছে? ওকে, সেকেন্ডারি কুঞ্জন কেন বলা হয় আশা করি বুঝতে পারছি। যেহেতু প্রথমবার ভাঁজটা এই জায়গায় সৃষ্টি হয়েছে, সেকেন্ড টাইম আবার পুনরায় এই জায়গায় সৃষ্টি হচ্ছে, সেই জন্য এটাকে, এই অঞ্চলটাকে মাঝে মাঝে আরেকটা নামে ডাকা হয়। সেটা হচ্ছে কি? আমি লিখে দিই, গৌণকুঞ্জনকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে কি? নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। ঠিক আছে? নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। ঠিক আছে? সংক্ষেপে এটাকে কি বলা হয়? NOR। ঠিক আছে? এটাকে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন কেন বলা হয়? প্রশ্ন হচ্ছে এটা। বলা হয় এটা ভালো কথা, কেন বলা হয়? এই যে এই জায়গায় যে ভাঁজ সৃষ্টি হয়েছে না, এই জায়গায় ভাঁজ সৃষ্টি হবে, এই জায়গায় একটা ভাঁজ সৃষ্টি হবে। ঠিক আছে? এই জায়গাটা ভাঁজ সৃষ্টি হবে। ওকে, এই যে জায়গায় ভাঁজ সৃষ্টি হয়েছে ওই যে কোনো এক জায়গায় হচ্ছে সেন্ট্রোমিয়ার গঠন হবে। সেন্ট্রোমিয়ার বলতে, সরি, নিউক্লিওলাস গঠন হবে। নিউক্লিওলাস, গত ক্লাসে বলছিলাম, যে কোনো এক জায়গায় নিউক্লিওলাস গঠন হবে, যে কোনো একটাতে হইতে পারে। ঠিক আছে? তাহলে এটাকে কি বলতেছি আমরা? নিউক্লিওলাস। নিউক্লিওলাস এই জায়গায় দেখা যায়। ঠিক আছে? নিউক্লিওলাস গঠন হয় না, মানে নিউক্লিওলাস এই জায়গায় সৃষ্টি হয় আবার পুনরায়, এই যে জায়গায় এই সেকেন্ডারি কুঞ্জনটা দেখা যায়।
তার মানে নিউক্লিওলার শব্দটা হচ্ছে নিউক্লিওলাস থেকে। আর এই জায়গাটা মানে কি রিজিয়ন মানে অঞ্চল। যেহেতু আবার নিউক্লিওলাস অর্গানাইজ করতেছে সেজন্য এটার নাম হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন। ঠিক আছে, নিউক্লিওলাস কি এটা আশা করি বুঝাইতে হবে না আর। গত ক্লাসে বুঝেছি নিউক্লিয়াস আর নিউক্লিওলাস কি, নিউক্লিয়াসের ভিতরে একটা গাঢ় জিনিস দেখা যায়, এটা হচ্ছে নিউক্লিওলাস। ঠিক আছে, এখন নর কোথায় কোথায় পাওয়া যায়? নর হচ্ছে যে মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম জোড়াতে, মানে মানুষের ক্ষেত্রে 23 জোড়া ক্রোমোজোম থাকে, এটা আমরা জানি। তার মধ্যে 13 নম্বর জোড়া, 14 নম্বর জোড়া, 15 নম্বর জোড়া, 21 নম্বর জোড়া আর 22 নম্বর জোড়াতে মানুষের ক্ষেত্রে কি ক্রোমোজোম জোড়াতে নর থাকে। এখন যে কোনো একটা নরতে কি হবে, নিউক্লিওলাস পাওয়ার সৃষ্টি হবে। ঠিক আছে, মানুষের ক্ষেত্রে ক্রোমোজোমে জোড়াতে নর থাকে, এই ক্রোমোজোম জোড়াতে কি থাকে, নর থাকে। আশা করি বুঝতে পারছি। এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে স্যাটেলাইট। ওকে, স্যাটেলাইট। স্যাটেলাইট কেমনে বুঝাই? উম, উম, আচ্ছা, গণকুঞ্জন মানে কি এটা তো বুঝাইতে পারছি, তাই না? এই জায়গায় যে বৃত্তাকার অঞ্চল থাকে মানে পেঁচানো অবস্থা থাকে, একটা ভাঁজ সৃষ্টি করে, এটা হচ্ছে গণকুঞ্জন। এই গণকুঞ্জনের মধ্যে একটা বৃত্তাকার গোলাকৃতির একটা অঞ্চল পাওয়া যায়। ঠিক আছে, গণকুঞ্জনের সাথে যুক্ত একটা গোলাকৃতির একটা অঞ্চল পাওয়া যায়। এই গোলাকৃতির অঞ্চলটাকে বলা হচ্ছে স্যাটেলাইট। তার মানে আমরা কি বলবো, গণকুঞ্জনের সাথে যুক্ত, গণকুঞ্জনের সাথে যুক্ত গোলাকৃতির অঞ্চলটাকে কি বলতেছি আমরা, গোলাকৃতির অঞ্চলকে আমরা কি বলতেছি, স্যাটেলাইট। বুঝতে পারছি? স্যাটেলাইট ইংলিশ বানানটা ভুলে গেছি, যাই হোক বাংলা লিখে দিই স্যাটেলাইট। ক্লিয়ার? গোলাকৃতি অঞ্চলটাকে আমরা কি বলতেছি, স্যাটেলাইট বলতেছি। আচ্ছা, এই অঞ্চলটাকে কেন স্যাটেলাইট বলতেছি, বৃত্তাকার অঞ্চলটাকে কেন স্যাটেলাইট বলতেছি? ঠিক আছে, এর আগে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, স্যাট ক্রোমোজোম কি। স্যাট ক্রোমোজোম তার মানে এখানেও একটা স্যাটেলাইট থাকবে। হ্যাঁ, স্যাট ক্রোমোজোম কি? এই যে এ ক্রোমোজোম, এটা তো পুরাটাকে মিলে একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, দুইটা মিলে তো ফুল ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে তো স্যাটেলাইট পাওয়া যাচ্ছে, সবগুলোতে তো স্যাটেলাইট পাওয়া যায় না। কি বলছে, 13 নম্বর জোড়া, 14 নম্বর জোড়া, ওই ক্রোমোজোম গুলোতে হচ্ছে কি ওই গণগুঞ্জন পাওয়া যায়, যেখানে গণগুঞ্জন পাওয়া যাবে ওখানে স্যাটেলাইট পাওয়া যাবে। তার মানে কি, যে ক্রোমোজোম গুলোতে স্যাটেলাইট পাওয়া যায় ওই ক্রোমোজোম গুলাকে কি বলা হচ্ছে, স্যাট ক্রোমোজোম বলা হচ্ছে। বুঝতে পারছি? আর একটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, ছোলার 1 নং ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, ছোলার। ঠিক আছে, ছোলার 1 নং ক্রোমোজোমে কি থাকে, 1 নং ক্রোমোজোমে কি থাকে, স্যাটেলাইট থাকে, স্যাটেলাইট থাকে। বুঝতে পারছি? ছোলার কয় নং ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, ছোলার 1 নং ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। আশা করি ক্লিয়ার। এখন অনেকের একটা মনে প্রশ্ন থাকে, এটাকে স্যাট কেন বলা হয়? ঠিক আছে, স্যাট কেন বলা হয় এটা পরীক্ষায় আসবে না, বাট আমি বুঝাই দিচ্ছি স্যাট কেন বলা হয়। স্যাটের ফুল শব্দ, স্যাট দিয়ে বোঝা যাচ্ছে সাইন। স্যাট দিয়ে কি বোঝায়, সাইন বোঝায়। ওকে, আর এই দিয়ে কি বোঝায়, এই দিয়ে হচ্ছে অ্যাসিডো, আর টি দিয়ে কি বোঝায়, থায়ামিন। এই দিয়ে কি বোঝায়, থায়ামিন। ওকে, সাইন মানে হচ্ছে যে, বাংলার সাইন মানে হচ্ছে ছাড়া, আর থায়ামিন মানে হচ্ছে কি, ওই টি, এটিজিসির মধ্যে টি। ঠিক আছে, টি, টি থায়ামিন কিন্তু টি দ্বারা প্রকাশ করে। এসিডো মানে কি, থায়ামিনটা তো এক ধরনের এসিডো, ঠিক না, নাইট্রোজেনাস বেস। এই থায়ামিন ছাড়া অ্যাকচুয়ালি আসলে কি বুঝাইছি, ডিএনএ এর মধ্যে কি থাকে, ডিএনএ এর মধ্যে কি থাকে, ডিএনএ এর মধ্যে থাকে এ অ্যাডিনিন,
থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। বুঝতে পারছি? এখন গৌণকুঞ্জন মানে কি, যে অঞ্চলটা ডিএনএ বেশি পেঁচায় গেছে, পেঁচায় একটা ভাঁজ সৃষ্টি করছে, তার মানে ডিএনএ তো, তাই না? কিন্তু ডিএনএ ওই অঞ্চলটা পেঁচাবে যে অঞ্চলে থায়ামিন থাকবে না, যে অঞ্চলে কি থাকবে না, থায়ামিন থাকবে না। এ দেখ, এ টি জি সি, ডিএনএ এর গঠন তো এরকমই, তাই না? সি জি টি এ, এরকম। তো এই অংশগুলো থাকবে না, এই যে যেখানে থায়ামিন আছে এই অংশগুলা থাকবে না। আর থায়ামিন না থাকলে তো এও থাকার পসিবল নাই, ঠিক আছে? শুধু জিসি, এই যে জিসি, জিএসসি, এই অঞ্চলটা যেখানে, মানে ধর একটা ডিএনএ আছে, মানে ডিএনএ একটা পার্ট আছে যেখানে শুধু কি জিএসসি দেখা যাচ্ছে, ঘুরে ফিরে সিএসজি দেখা যাচ্ছে, জিএসসি দেখা যাচ্ছে, এই অঞ্চলটাই ঘুরে ফিরে এই কোনো গুঞ্জনটা সৃষ্টি করবে। আর এই অঞ্চলটাকে সাইট বলা হচ্ছে, থায়ামিন ছাড়া। আশা করি বুঝতে পারছি। তাহলে আজকের ক্লাস এতটুকুই, অনেক কথা বলে ফেলছি, খুব সহজে বলছি বলে এটা খুব তাড়াতাড়ি শেষ হয়েছে। বাট ক্রোমোজোম এখনো শেষ হয় না, ক্রোমোজোম আরো আছে। তো আমাদের মিনিমাম হয়তো আরো 2 ক্লাস লাগতে পারে। চেষ্টা করবো নেক্সট ক্লাসে শেষ করে দেওয়ার, বাট যদি শেষ না হয় কিছু করার নেই, ঠিক আছে? মানে এতটুকু জিনিস আগে প্রসেস কর, এটা প্রসেস করতেই তোর সময় 10 বছর লাগবে। বুঝলে সহজ, প্রথম প্রথম একটু কঠিন লাগতেই পারে, ঠিক আছে?